আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গিয়েছে এবং বাংলা প্রথম পত্রে কিন্তু আমাদের দেওয়া সাজেশনস থেকে তোমার প্রায় 80% প্লাস কমন চলে এসেছে। তো তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিবে এবং আমাদের ফেসবুক যে পেজটা আছে সেই ফেসবুক পেজে তোমরা অবশ্যই ফলো করে রাখবে, কারণ আমরা শেষ মুহূর্তে তোমাদের জন্য যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো কিন্তু ফেসবুক পেজ থেকে অ্যারেঞ্জ করে থাকি এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের লাস্ট মোমেন্টে যত ধরনের সাজেশনস আছে সব ধরনের সাজেশনসের পিডিএফ এবং ম্যাটেরিয়াল সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, তো তোমাদের ইংরেজি প্রথম পত্রে আমি একটা রিভিশন মাস্টার প্ল্যান আজকে দিয়ে দিব এবং শিওর শর্ট যে সাজেশন একটা ভিডিও থাকবে সেটা তোমাদের আগামীকাল দিয়ে দিব। তো তোমাদের আজকের ভিডিওতে মেইনলি আমি তোমার যে 4 দিন আছে তোমাদের পরীক্ষার আগে, তো 4 দিনের একটা ক্লিয়ার প্ল্যান দিয়ে দিব। হ্যাঁ, তো ইংরেজি প্রথম পত্রে আমাদের যদি আমরা দেখি আমাদের হচ্ছে 50 মার্কস থাকে হচ্ছে এমসিকিউতে, 50 মার্কস থাকে তোমার হচ্ছে রিডিং পার্টে, 50 মার্কস তোমার রিডিং পার্টে থাকে আর 50 মার্কস থাকে হচ্ছে তোমার রাইটিংয়ে, তাই তো 50 মার্কস রাইটিংয়ে থাকে। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কমন একটা প্রবলেম থাকে যে ভাইয়া রাইটিং পার্টে প্রবলেম হয়, মানে রাইটিং পার্ট থেকে যদি কমন না আসে আমরা তো বানায় লিখতে পারি না। তো এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সমস্যা। তো তোমাদের রাইটিং পার্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। তো প্রথমে চলো দেখে নিই আমরা কিভাবে 80+ মার্ক কমন রাখবো। মেনলি 90+ মার্ক কমন রাখতে পারবা যদি আমি এক্স্যাক্টলি যা যা বলি সেই স্টেপগুলো তুমি ফলো করো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তো ফুল মার্কস আমার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো তোমার টিচার চেলেও তোমার মার্কস কাটতে পারবে না যদি তুমি এগুলোতে তোমার অ্যান্সারগুলো কারেক্ট করে দিয়ে আসো। হ্যাঁ, তোমার এমসিকিউতে ফুল মার্কস তোমার পাওয়া পসিবল, তারপর ইনফরমেশন ট্রান্সফার এটাতেও তোমার ফুল মার্কস পাওয়া পসিবল, তারপরে ম্যাচিং এটাতেও তোমার ফুল মার্কস পাওয়া পসিবল, রিঅ্যারেঞ্জ এটাতেও ফুল মার্কস পাওয়া পসিবল। তো এই টপিকগুলোর উপর আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হবে। তারপরে যেই টিচারদের হাতে কিছু কিছু জায়গা থাকে যেখানে টিচারদের হাতে তোমার মার্ক কন্ট্রোল করার একটা অধিকার থাকে, যেমন সামারি টিচার চাইলে তোমাকে 5 দিতে পারে, চাইলে তোমাকে 8 দিতে পারে, চাইলে তোমাকে 9 দিতে পারে, চাইলে তোমাকে 10 দিতে পারে। এটা অনেক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো তুমি যদি সামারি ঠিকঠাক মতো নিয়ম মেনে লেখো, কিছু কিছু বেসিক রুলস আছে, রুলসগুলো যদি মেনে তুমি সামারিটা লেখো তাহলে তোমার লেখার মান যদি ভালো হয় এবং লেখা যদি পরিচ্ছন্ন হয় তাহলে টিচার তোমাকে অবশ্যই মার্কস দিতে বাধ্য। হ্যাঁ, তো তোমাকে আমি টেকনিকগুলো পরে বলে দিচ্ছি, আগে বলে দিই তোমরা কি কি করবা। তো 10 তারিখ, আজকে 10 তারিখ, আজকে তোমার প্রথম কাজ হবে রিঅ্যারেঞ্জগুলা তোমার বোর্ডের যে এক্সক্লুসিভ সাজেশনগুলো আছে তোমাদের জন্য রেকমেন্ডেশন থাকবে। নবতুদের যে টেস্ট পেপার থাকে টেস্ট পেপারে দেখবে অবশ্যই তোমাদের ফাইনাল সাজেশন দিয়ে দেওয়া থাকে। তো ফাইনাল সাজেশন থেকে তোমরা রিঅ্যারেঞ্জের যে টপিকটা আছে রিঅ্যারেঞ্জের টপিকটা থেকে তোমরা বিগত সালের কোশ্চেনগুলা, বিগত সালের তোমার যে 9টা বোর্ড আছে 9টা বোর্ডের কোশ্চেনই সলভ করবা, প্লাস তোমার নিজের বোর্ডের অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ডের বিগত 3 বছরের কোশ্চেন সলভ করবা। তুমি যদি ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ময়মনসিংহ বোর্ডের বিগত 3 বছরের কোশ্চেন সলভ করবা। ঠিক আছে, তো তোমার নিজের বোর্ডের বিগত 3 বছরের কোশ্চেন প্লাস তোমার বিগত বছরের বাকি 8টা বোর্ডের কোশ্চেন তোমার সলভ করতে হবে। হ্যাঁ, বাকি 8টা বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে এবং ইন টোটাল তুমি রিঅ্যারেঞ্জ যদি 20 থেকে 25টার মতো সলভ করে যাও, বোর্ড কোশ্চেন যদি 20 থেকে 25টার মতো সলভ করে যাও তাহলে এটা তোমার মোর দ্যান এনাফ। এবং রিঅ্যারেঞ্জ সলভ করার কিছু টেকনিক আছে। রিঅ্যারেঞ্জ প্রথমে তুমি আগে অ্যান্সারে চলে যাবে, মেডিজিতে চলে যাবে। হ্যাঁ, আমি যেভাবে সলভ করতাম তোমাকেও একই টেকনিকটা বলে দিচ্ছি। তোমার আগে বিজ্ঞানী সেজে ওখানে তোমার মিলানোর দরকার নেই যে কোন লাইনের পর কোন লাইন হবে, এটা তোমার আগে মিলানোর দরকার নেই। তুমি আগে ডিরেক্ট মেডিজিতে যাবা। তো মেডিজিতে যেয়ে আগে ডিরেক্ট অ্যান্সার মুখস্থ করবা, গল্পটা পড়ার পর তারপরে তুমি মিলাতে যাও। তারপরে দেখো টেস্ট পেপারে কতটুকু উলটপালট করে দেওয়া আছে। তুমি সবসময় পরীক্ষার হলে পেন্সিল হাতে রাখবা, প্লাস যখন সলভ করতেছো তুমি টেস্ট পেপার থেকে তখনও তুমি পেন্সিল হাতে রাখবা। হ্যাঁ, তো পেন্সিল হাতে নিয়ে তুমি আগে নিজে প্রশ্নের পাশে ধরো এটা তোমার মনে হচ্ছে 1 নম্বরে আসতেছে। হ্যাঁ, তো প্রশ্নের পাশে তুমি 1 লিখে রাখবা। তারপরে তোমার 8 নাম্বারটা মনে হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, ক্রোনোলজিতে তোমার 2 নাম্বার আসতেছে, তো তুমি পাশে 2 লিখে রাখবে, এভাবে পেন্সিল দিয়ে লিখে রাখবা। তারপরে লেখা শেষ হলে একবার তুমি লাস্ট রিভিশন দিবা, একটা রিডিং পড়ে নিবা। আগে তোমার খাতায় লেখার দরকার নেই, রিডিং পড়ার পরে তারপরে যদি মনে হয় যে না তোমার এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তারপরে তুমি লিখবা। লেখার পরে তুমি মেডিজির সাথে আবার মিলাবা।
যে কোন কোন লাইনগুলো তোমার উল্টাপাল্টা হচ্ছে, যে লাইনগুলো উল্টাপাল্টা হচ্ছে ওগুলো রেড কালি দিয়ে তুমি মার্ক করে রাখো। মার্ক করার পরে তোমার যখন 20টা বা 25টা তোমার রিঅ্যারেঞ্জ সলভ করা হয়ে যাবে, তারপরে দেখবা তোমার প্রবলেম কোন কোন জায়গায় হচ্ছে, যে রিঅ্যারেঞ্জগুলোতে তোমার প্রবলেম হচ্ছে ওই রিঅ্যারেঞ্জগুলো আবার রিভাইজ দেবা, হ্যাঁ, আবার রিভিশন দিবা। তাহলে এইভাবে তুমি তোমার রিঅ্যারেঞ্জের দুর্বলতা কাটাতে পারো। এবং রিঅ্যারেঞ্জ লেখার কিছু সিস্টেম আছে, তোমার ফার্স্টে অবশ্যই বক্স করতে হবে, হ্যাঁ, আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। দেখো রিঅ্যারেঞ্জে ফার্স্টে তুমি একটা বক্স করবা, তারপরে তোমার বক্স করে প্রথমে তোমার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, হ্যাঁ, এভাবে ছক কেটে ফেলবা। 1 2 3 4 5 6 7 এভাবে 10টা ছক কেটে ফেলবা। ছক কেটে তারপর যেটা যেটা হবে ওটা ছকের মধ্যে লিখে ফেলবা। তারপরে ফুল স্টোরিটা নিচে লিখবা। অনেকে এখানে 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে। এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা শুধু মানে গল্পটা লেখে রিঅ্যারেঞ্জে, আর এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে মনে করে যে জাস্ট বক্স দিলে এনাফ। বাট তোমার দুইটাই দেওয়া উচিত, হ্যাঁ, বক্সও দিবা রিঅ্যারেঞ্জে, তারপর হচ্ছে তোমার যেই প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা লিখবা, ঠিক আছে। আর এটা অবশ্যই ব্লু কালারের পেন দিয়ে লেখা ট্রাই করবা। 1 থেকে 10 পর্যন্ত তোমার যেই কি বলে সিনক্রোনাইজেশনটা আছে বা ক্রমিক নং আছে, ক্রমিক নংটা তোমার হচ্ছে ব্লু কালারের পেন দিয়ে লেখা ট্রাই করবা, ঠিক আছে। তো রিঅ্যারেঞ্জ গেল। এখন আমরা পরবর্তী টপিকে যাই। তো দেখো 10 তারিখে তুমি এটা কমপ্লিট করবে আজকের মধ্যে, হ্যাঁ, একটু পরে ভিডিওটা চলে যাবে, তুমি সন্ধ্যার পর থেকে পড়তে বসবে, অর্থাৎ 8টা থেকে যদি তুমি 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত টানা রিঅ্যারেঞ্জ সলভ করো, দেখবা তোমার 30টার মতো রিঅ্যারেঞ্জ সলভ করা হয়ে গেছে, ওকে। আচ্ছা, তারপর 11 তারিখ তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড ম্যাচিং। আমি তোমাদেরকে বলছি যে কিছু কিছু টপিক আছে যে টপিকে তোমার ফুল মার্কস তোলা পসিবল। তো ইনফরমেশন ট্রান্সফার এবং ম্যাচিং এটা আনসিন থেকে আসে, হ্যাঁ, আনসিন প্যাসেজ থেকে আসে। তো এই ক্ষেত্রেও তোমার সাজেশন সেম থাকবে। তুমি নবোদয় টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে যে তোমার এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন সেকশনে যাবা, এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন সেকশনে যে ইনফরমেশন ট্রান্সফার এবং ম্যাচিং থেকে তোমার টানা 25টা বা 30টা বোর্ড সলভ করে যাবা, হ্যাঁ, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার কমন চলে আসছে। তারপরে আসি সিন প্যাসেজ থেকে তোমার 3টা কোশ্চেন আসে, সিন প্যাসেজ থেকে 3টা কোশ্চেন আসে। একটা হচ্ছে এমসিকিউ, 2 নম্বর হচ্ছে অ্যান্সারিং দ্য কোশ্চেন, 3 নম্বর হচ্ছে কি তোমার সামারি, হ্যাঁ, এই 3টা টপিকই আসে। তো সিন প্যাসেজগুলো তুমি 12 তারিখের মধ্যে সলভ করে ফেলবা। তোমার কয়েকটা সিন প্যাসেজের আমি হচ্ছে সাজেশন দিয়ে দিব, সাজেশন ভিডিওটা আগামীকাল চলে আসবে। তো আগামীকালের মধ্যে আমি বলে দিব যে সিন প্যাসেজ কোনটা কোনটা পড়লে তোমার এনাফ। তো তোমাদেরকে আমি হায়েস্ট গেলে 10টা সিন প্যাসেজ আমি সাজেশন ভিডিওতে দিয়ে বলে দিব, ওই 10টা সিন প্যাসেজ তুমি 12 তারিখের মধ্যে একদম কমপ্লিট করে রাখবা, তাহলে দেখবা সিন প্যাসেজ তোমার কমন চলে আসছে, হ্যাঁ। এবং সিন প্যাসেজের মধ্যে তোমার এমসিকিউ এবং অ্যান্সারিং দ্য কোশ্চেন, এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি কমন সেন্সের উপর ডিপেন্ড করে। তোমার ম্যাক্সিমাম এমসিকিউ এর অ্যান্সার ওই প্যাসেজেই দেওয়া থাকে, ম্যাক্সিমাম অ্যান্সারিং দ্য কোশ্চেনের অ্যান্সার ওই প্যাসেজেই দেওয়া থাকে। এখন তুমি যদি প্যাসেজ থেকে হুবহু কপি পেস্ট করে দাও তাহলে তোমার মার্ক পাওয়ার যে সম্ভাবনাটা সেটা একটু কমে আসবে। ধরো তোমাকে 2 এর মধ্যে 1 দিতে পারে তুমি যদি একদম কপি পেস্ট করো। তো অ্যান্সারিং দ্য কোশ্চেনে কিছু কিছু টেকনিক আছে, যেমন তুমি ভোকাবুলারি চেঞ্জ করে লিখতে পারো, হ্যাঁ, ভোকাবুলারি চেঞ্জ করে লিখতে পারো। তারপরে হচ্ছে তুমি অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে তাহলে তুমি প্যাসিভ ভয়েসে করে লিখতে পারো, প্যাসিভ ভয়েসে লিখতে পারো। বা যদি তোমার সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে তুমি ওটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে করে লিখতে পারো। এবং 2-3টা তোমার সেন্টেন্স যদি থাকে 2-3টা সেন্টেন্সকে তুমি একটা সেন্টেন্সে কনভার্ট করতে পারো। তো এই জায়গাটাতেই তোমার মুনশিয়ানা দেখাতে হবে, এবং এই জায়গাটাতেই তোমার অ্যান্সারিং কোয়েশ্চেনের যে মার্ক পাওয়ার যে রেশিওটা সেটা অন্য আর 10টা খাতা থেকে ডিফারেন্ট হবে তুমি যদি এই জায়গাগুলোতে ভালো করতে পারো, ওকে। তো অ্যান্সারিং কোয়েশ্চেনে মার্ক পাওয়ার টেকনিক বলে দিলাম। আর এমসিকিউতে মার্ক পাওয়ার টেকনিক কি, এটা 2-1টা ভোকাবুলারি, ওই যে তোমার কি বলে তোমার যে সিনোনিম থেকেই 2-1টা ভোকাবুলারি চলে আসবে, সিনোনিম থেকে 2-1টা এমসিকিউ চলে আসবে, আর বাকিটুকু তুমি প্যাসেজ থেকে দিতে পারবা, ঠিক আছে। তো এমসিকিউতে তুমি ফুল মার্কস মোটামুটি একটু চেষ্টা করলেই পারবা। আর বাকি রইল সামারি। তো সামারি লেখার কিছু কিছু নিয়ম আছে। সামারিতে তোমার একটা জিনিস মাথায় রাখবা, যে সামারিতে তোমার প্যাসেজে যা বসে সেটার একদম মেইন থিমটা তুমি তোমার নিজের ভাষায় কনভার্ট করে লিখবা, হ্যাঁ। তো সামারি লেখার একটা গুড ওয়ে হচ্ছে, আমি সবসময় এভাবে লিখতাম, সামারি লেখার একটা ওয়ে হচ্ছে দ্য প্যাসেজ হাইলাইটস
বা রিটেন অ্যাবাউট, রিটেন অ্যাবাউট। তারপরে যে টপিকটা আছে মেইন টপিকটা লিখে দিবা, হ্যাঁ, তারপরে যে টপিকটা আছে মেইন টপিকটা লিখে দিবা এবং সামারিতে কয়েকটা কাজ করবা। তোমার মেইন যে ইভেন্ট আছে মেইন ইভেন্টগুলোই একদম তুলে ধরবা, ঠিক আছে? যেমন আমি তোমার ধরো একটা তোমার টপিক হচ্ছে রাইট অ্যাবাউট ইউরসেলফ, তোমার নিজের সম্পর্কে লেখো। এখন নিজের সম্পর্কে লিখতে বলতেছি, তোমাকে সামারি লিখতে বলতেছি, সংক্ষেপে লিখতে বলতেছি। ধরো আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, হ্যাঁ, এখন আমি আমার নিজের সম্পর্কে যদি চাকরির ইন্টারভিউতে যে বলি আমি মুগ্ধ, আমি মাছ ধরতে পছন্দ করি, আমার কাতল মাছ পছন্দ, আমার রুই মাছ পছন্দ, চাকরির ইন্টারভিউয়ের কাছে এগুলো ইম্পর্টেন্ট জিনিস না। চাকরির ইন্টারভিউয়ের কাছে আমার কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার স্কিল কি। হ্যাঁ, আমি ফুটবল আমার স্কিল কি, অর্থাৎ আমার হচ্ছে সফট স্কিল আছে, আমি হয়তো বা এক্সেলে ভালো, আমি হয়তো বা পাওয়ার পয়েন্টে ভালো, তো যেই জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটাই তো আমি ইন্টারভিউয়ের কাছে বলবো, তাই না? তো সামারির ক্ষেত্রেও ঠিক তোমাকে একই কাজটা রেপ্লিকেট করতে হবে, অর্থাৎ তোমার যেটা চাইছে প্যাসেজের মেইন বিষয়বস্তু যেটা, ওই বিষয়বস্তুকে তোমার সংক্ষেপে তুলে ধরতে হবে। অর্থাৎ সামারি লেখার অন্যতম একটা নিয়ম হচ্ছে 1/3 অফ দ্য প্যাসেজ, হ্যাঁ, তোমার প্যাসেজের 1/3 তুমি সামারি আকারে তুলে ধরবা, হ্যাঁ। এবং সামারিতে সবসময় সিম্পল সেন্টেন্স ইউজ করার ট্রাই করবা, সিম্পল সেন্টেন্স ইউজ করার ট্রাই করবা। আবার এই পর্যায়ে এসে বললো না যে ভাই সিম্পল সেন্টেন্স কী জিনিস, সিম্পল সেন্টেন্স বুঝি না। সিম্পল সেন্টেন্স হচ্ছে, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সেন্টেন্সে তোমার হচ্ছে ফ্রেজ ইউজ করা হয়, হ্যাঁ, ফ্রেজ ইউজ করা হয় এবং নন ফাইনাইট ভার্ব ইউজ করা হয়, সেটাকে বলি আমরা সিম্পল সেন্টেন্স। এখন আবার বলো না যে ফ্রেজ কী জিনিস সেটাও জানি না, নন ফাইনাইট ভার্ব কী জিনিস সেটাও জানি না। ফ্রেজ হচ্ছে তোমার বাক্যাংশ বাংলা যদি বলি, হ্যাঁ, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বের আবার 3টা ফর্ম আছে, V3, V4, V5, ওটা আলাদা জিনিস। আমি তোমাদেরকে পরবর্তীতে গ্রামার যখন পাঠ আসবে গ্রামার পাঠটা একটা শর্ট রিভিউ দেওয়ার ট্রাই করব। তো এত কিছু তোমার বোঝার দরকার নেই, মেনলি তুমি সামারি কিভাবে লিখবা। এখন লাস্ট মোমেন্টে এসে তোমার রুলস শেখার কোনো সময় নাই। লাস্ট মোমেন্টে তুমি যে কাজটা করবা, তোমাদের যে প্যাসেজগুলো আমি দিব, যে 10টা প্যাসেজ তোমাদেরকে আমি সাজেশন হিসেবে দিয়ে দিব, ওই 10টা প্যাসেজে ডিরেক্ট মেডিজি অংশে যাবা, ডিরেক্ট মেডিজি অংশে যাবা। তুমি আগে টেস্ট পেপারটা পড়বা, প্যাসেজে কী কী লাইন আছে, প্যাসেজে কী কী লাইন আছে, প্যাসেজে ধরো 100 লাইন আছে, হ্যাঁ, প্যাসেজে ধরো 100 লাইন আছে, তুমি মেডিজিতে যাবা, দেখবা ওই 100 লাইনটাকে 30 লাইনে কনভার্ট করছে। তো তুমি আন্ডারলাইন করবা যে মেডিজিতে কোন কোন লাইনগুলো আনছে, মেডিজিতে কোন কোন লাইনগুলো আনছে, এটা তুমি আন্ডারলাইন করবা প্যাসেজ থেকে আন্ডারলাইন করবা। তাহলে তোমার মধ্যে সেন্স আস্তে আস্তে বাড়বে যে তোমার সামারিতে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কোন অংশগুলো লিখতে হয়, বোঝা গেছে? তো তুমি এখন এত রুলস টু শেখার সময় নেই, এখন এই রুলস টুস বাদ তুমি যে কাজটা করবা, যে 10টা প্যাসেজ দিয়ে দিব, ওই 10টা প্যাসেজের মেডিজি অংশ থেকে সামারি মুখস্থ করবা। মুখস্থ করার পর প্যাসেজ থেকে যেই লাইনগুলো তুলে দিছে মেডিজিতে, ওই লাইনগুলো তুমি আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করলে তুমি বুঝে যাবা যে কোন লাইনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না, বোঝা গেল? আচ্ছা, তো পরবর্তী পার্টে যাই। তো সিন পার্টের ব্যাপার চলে গেল। এখন হচ্ছে 13-14 তারিখে তোমার কাজ হচ্ছে জাস্ট রিটেন আইটেমগুলা রিভাইজ দেওয়া। তো রিটেন আইটেমগুলো কোনগুলা, 13 তারিখে তুমি কোনগুলো রিভাইজ দিবা সেটা আমি বলে দিচ্ছি। 13 তারিখে তুমি রিভাইজ দিবা, এই কই গেল রিটেন আইটেম, কই গেল, কি ব্যাপার? আচ্ছা, যাই হোক, 13 তারিখে তুমি রিভাইজ দিবা। তোমাদের রিটেন আইটেমে কি কি আছে? রিটেন আইটেমে আছে তোমার গ্রাফ অ্যান্ড চার্ট, গ্রাফ চার্ট আছে, তারপর হচ্ছে ইনফর্মাল লেটার আছে, ইনফর্মাল লেটার বা ইমেইল আছে, ইনফর্মাল লেটার বা ইমেইল আছে, তারপর হচ্ছে ডায়ালগ রাইটিং আছে, ডায়ালগ রাইটিং আছে, তারপর হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি আছে, তাই তো, কমপ্লিটিং স্টোরি আছে, তারপরে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ আছে। তো তোমাদের যে সিকোয়েন্সটা আমি এখানে দেখাই দিছি, ঠিক এক্স্যাক্ট এই সিকোয়েন্সে তুমি অ্যান্সার করবা, এক্স্যাক্ট এই সিকোয়েন্সে অ্যান্সার করবা। কোনটা কীভাবে অ্যান্সার করবা বলে দিচ্ছি। আগে তুমি ইনফর্মাল লেটার বা ইমেল অ্যান্সার করবা, 1 নাম্বার রিটেন পার্টের 1 নম্বরে তুমি আগে এটা অ্যান্সার করবা, তাহলে তোমার সময় কম লাগবে। তো নর্মালি দেখা যায় কি, প্যারাগ্রাফ তুমি মনের মাধুরী মিশায় লেখো, ফার্স্টে যেহেতু তোমাদের প্যারাগ্রাফ থাকে, তুমি আগে প্যারাগ্রাফ মনের মাধুরী মিশায় লেখো। তো লিখতে যে দেখা যায় যে লাস্টে তোমার ডায়ালগ রাইটিং বা গ্রাফ অ্যান্ড চার্ট কোনো একটা জায়গায় তুমি কম লিখতে পারো,
হ্যাঁ, তো এই ভুল কাজটা কখনো করবা না। তোমার আগে ইনফর্মাল লেটার লিখবা, তারপরে সেকেন্ডে যে কাজটা করবা, সেকেন্ডে তুমি গ্রাফ অ্যান্ড চার্ট লিখবা। গ্রাফ অ্যান্ড চার্ট লেখার কিছু স্ট্রাকচার আছে, আমি স্ট্রাকচারটা দিয়ে দিব। আমি যখন রিটেনের ভিডিওটা দিব, রিটেনে তোমার রিটেন ট্যাকটিক্স নিয়ে একটা ভিডিও দিব, যে রিটেন পার্টগুলো তুমি কীভাবে হ্যান্ডেল করবা, ওটা নিয়ে আমি যখন ভিডিও দিয়ে দিব এবং সাজেশন দিয়ে দিব, ওখানে আমি বলে দিব। হ্যাঁ, তো গ্রাফ অ্যান্ড চার্ট তুমি সেকেন্ডে অ্যান্সার করবা, থার্ডে অ্যান্সার করবা হচ্ছে তুমি ডায়লগ রাইটিং। তো এই তিনটা পার্ট তুমি কবে কমপ্লিট করবা? এই তিনটা পার্ট কমপ্লিট করবা তুমি 13 তারিখে। বোঝা গেল কি কি বললাম? 13 তারিখে কি কি কমপ্লিট করবা বলো তো? প্রথম তোমার হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল, দ্বিতীয়ত গ্রাফ অ্যান্ড চার্ট তুমি কমপ্লিট করবা, তৃতীয়ত ডায়লগ রাইটিং কমপ্লিট করবা, এবং 14 তারিখে অ্যাট লাস্ট তুমি প্যারাগ্রাফ এবং কমপ্লিটিং স্টোরিটা কমপ্লিট করবা। তো এই যে তোমাদের 4 দিনের একটা প্ল্যান আমি দিয়ে দিলাম, এই প্ল্যানটা একদম মানে স্টেপ বাই স্টেপ তুমি এখন থেকেই তোমার অ্যাপ্লাই করা শুরু করে দাও। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমাদের এই ডেসক্রিপশন বক্সে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার শুরুতে আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিই এবং পিডিএফ দিয়ে দিই। এবং আমাদের অলরেডি বাংলা প্রথম পত্রে কিন্তু প্রায় 80% প্লাস কমন আসছে, অনেক বোর্ডে পুরো উবু আসছে আমাদের সাজেশন থেকে। তো প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা যারা নন সায়েন্সের স্টুডেন্ট আসো বা সায়েন্সের স্টুডেন্ট আসো, তোমরা কমন বা জেনারেল সাবজেক্টগুলোতে সাজেশন পাবাই। প্লাস যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আসো, তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড, গ্রুপ সাবজেক্ট রিলেটেড সাজেশন কিন্তু পেয়ে যাবা। তা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। এবং লাইভ ক্লাস পেতে অবশ্যই আমাদের যে পেজটি আছে, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।